এই মাসে তোমার অনেক ড্রেসই আছে, আমি বের করে দিচ্ছি। আহিলের কিছু না বলে নিশির কপালে চুমু খেয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। রাতের খাবার খেয়ে সবেমাত্র রুমে ঢুকেছে আহিল, হাতে দুধের গ্লাস। নাও, দুধটা শেষ করো। দুধ কেন? রাতে কিছুই খেলে না, মেডিসিন তো খালি পেটে খেতে পারবো না, ঝটপট শেষ করো। আমাকে নিয়ে তোমার অত ভাবতে হবে না, একদিন খালি পেটে মেডিসিন খেলে কিছু হবে না। বলে নিশি বিছানা ঝাড় দিয়ে আহিলকে জায়গা করে দিয়ে শুয়ে পড়ল। আহিল কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দরজা আর লাইটটা অফ করে দিয়ে নিশির পাশে এসে শুয়ে পড়ল। পেছন থেকে গাঢ় করে জড়িয়ে ধরে গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিল। খুব সন্তর্পণে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতেই কেঁপে উঠল নিশি। দু হাতে আহিলকে জড়িয়ে ধরার আগে খুব শক্ত করেই আঙুলে আঙুল গুঁজে দিল সে। নাকে নাক ছুঁয়ে দিতেই ঠোঁট কাঁপতে শুরু করে দিল নিশির। এই পিচ্ছি, কি হয়েছে তোমার? সারা মুখে ঠোঁট ছুঁয়ে দিতে দিতেই ফিস ফিস করে বলেছিল আহিল, কিন্তু নিশি নীরব, চোখ বন্ধ করে খুব এলোমেলো ভাবে নিঃশ্বাস ফেলছে সে। কিছুক্ষণ অপলক নিশির দিকে তাকিয়ে রইল আহিল। সেই ঘোর লাগানো মুখের আদল দেখেই ভালোবাসা পায় খুব করে, ভালোবাসতে ইচ্ছে করে তাকে খুব করে। আর সামলাতে পারল না নিজেকে, অজান্তেই ঠোঁটের গভীরতায় ডুব দিয়ে দিল আহিল। বহুদিনের পিপাসা যেন মিটিয়ে নিচ্ছে তারা। ঠোঁট ছেড়ে দিয়ে নিশির উপর থেকে সরে যেতেই নিশি আটকে দিল তাকে। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতেই টি শার্টের বুক পকেটের দিকটা খামচে ধরল সে। বন্ধ চোখের দুকোণ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। নোনা জল, ভালোবাসার গভীরতায় সিক্ত হবার নীরব আবেদন যেন। একে উপেক্ষা করার সামর্থ্য আহিলে নেই, কোনো মতেই নেই। ভোর 4টে হবে হয়তো। নিশা আহিলের বুকে মাথা রেখে কেবলই ঘুমিয়েছে মাত্র, কিন্তু আহিল কিছুতেই ঘুমাতে পারছে না। এতদিনের নিশির ব্যবহার স্বাভাবিক রকমের নীরবতা থাকলেও আজ কেন যেন সবকিছু অতীব রকমের স্বাভাবিক ঠেকছে তার কাছে। হ্যাঁ, এর আগেও নিশি নিজে থেকে তার কাছে বহুবার এসেছে, কিন্তু গত রাতের ব্যাপারটা এরকম অস্তিত্ব কোনো কালে সে ছিল না। নিজেকে অন্যরকম উপস্থাপন করার এক আনাড়ি চেষ্টা, কিন্তু কেন? স্বাভাবিক মাত্রার মেলামেশার পর আহিল নিজে নিজেকে গুটিয়ে নিয়েছে বহুবার। হ্যাঁ, এই কথা সত্যি, এই সময় নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, কিন্তু আহিল করেছে। আর সবটাই করেছে নিশির জন্য। সেবা সিঙ্গাপুরে ডাক্তার দেখিয়ে রিপোর্ট আনতে যাওয়ার সময় ডাক্তার তার সাথে আলাদা করে বেশ অনেকটা সময় দিয়েছিলেন। আপনাদের বিয়ে কতদিন হলো? 1 বছর 7 দিন। ওনার অ্যাক্সিডেন্ট তখন বিয়ের পরপরই? হ্যাঁ, 4 মাস হয়েছে সবে। নিশিতা ইসলাম, রাইট? হুম। ওনার সম্পূর্ণ দেহে 3টা অংশ ক্ষতি হয়েছে। পিঠের বাম দিক, কোমর আর তার বাম পা। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোমর। তার কোমরের জয়েন্টের অংশটা একদম খারাপভাবে থেতলে গিয়েছে। আমি অবশ্যই বলবো কোমরের জন্য যেন তাকে কোনো প্রকার থেরাপি না দেওয়া হয়। ব্যাপারটা হিতে বিপরীত হতে পারে। আর আপনাকে ইন্টিমেট হওয়ার সময় আরও অধিক সতর্ক হতে হবে, কারণ এখন ব্যাপারটা তার অন্যান্য নারীর তুলনায় বেশি পেইনফুল। কোনো প্রকার ভারী কাজ সে করতে পারবে না। আর বাকি রইল পিঠ আর পায়ের ব্যাপার। পিঠের হাড়ে মেজর ফাটল রয়েছে, এর জন্য বড় জোর আমি মেডিসিন প্রেসক্রাইব করতে পারবো। আর পায়ের উপর যতটা প্রেশার কম দেওয়া যায়, সবচেয়ে বড় কথা যেটা, আমৃত তাকে এই পেনগুলো বয়ে বেড়াতে হবে। কারণ থেতলে যাওয়া জিনিসের কোনো প্রকার রিকভারি হয় না। আর একটা কথা, ওনাকে কোনো সময় টেনশন দেবেন না, যতটা পারবেন হাসি খুশি রাখবেন, নয়তো পরবর্তীতে এই সমস্যাগুলো মানসিক ব্যাপক ক্ষতি করবে। তাই আপনাদের বিশেষ করে আপনাকে তার যত্ন নিতে হবে। আহিল যতবারই এই কথাগুলো ভাবে ততবারই তার ভেতরটা পড়তে থাকে। মাঝে মধ্যে সবকিছু বাদ দিয়ে চুপচাপ বসে থাকে। নিশির তিল পরিমাণ কষ্ট সে কোনো অংশে মেনে নিতে পারে না, কোনোভাবেই না। আর যাই হোক, জেনে শুনে সে তার ভালোবাসাকে কষ্ট দিতে পারবে না। যদিও এসবের কিছু আহিল নিশিকে জানায়নি, ইচ্ছে করেই জানায়নি। এতে করে যদি সে নিজেকে নিয়ে হতাশায় ভোগে, সব দিক চিন্তা করেই আহিল নিশিকে জানায়নি। দরজা খোলার শব্দে আহিলের ঘুমটা হালকা হয়ে গেল। বিছানা হাতড়ে নিশিকে না পেয়ে চুল খুলতেই দেখা গেল সবেমাত্র গোসল ছেড়ে গায়ে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে সে। এবার আহিল উঠে বসলো। ঠিক আছো তুমি? এত সকালে গোসল করতে গেলে কেন? 9টা বাজে, এত সকাল সকাল আমরা ঘুমিয়ে কাটিয়েছি।
বলে কাপড় নিয়ে ফের ওয়াশরুমে ঢুকে পড়লো। এদিকে আহিল তার বিছানায় না বসে থেকে গায়ে টি শার্ট চাপিয়ে রুম থেকে বেরিয়ে পড়লো। ওয়াশরুম থেকে বের হয়ে নিশি আহিলকে রুমে পেল না, তবে খানিকক্ষণ পরেই চলে এলো। ঝটফট ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে ঠিক নিশির পেছনে দাঁড়ালো। হাত থেকে তোয়ালেটা টুলের উপর রেখে নিশির চুল পেঁচিয়ে রাখা তোয়ালেটা খুলে দিল। আহিলের আচমকা এমন কাজে নিশির ভাবুদয় হলো। এই বিচি কি ভাবো বলো তো তুমি সারাদিন? দুই হাতে কোমর আগলে ধরে নিশিকে নিচের দিকে ফিরিয়ে জবাবে নিশি কিছুই বলে না, কেবল তাকিয়ে রইল মাত্র। কি দেখছো অমন করে? আচ্ছা, আমার বেড পারফরমেন্স কেমন? খুবই কি আনাড়ি? মানে? বুঝো নাই? আচ্ছা এইটা বলো তো, তোমার বিছানায় আমার দাম কেমন? খুব বেশি হবে না আমি জানি তো, আমি তো পারি না বাকিদের মতো। হঠাৎ করে এমন কথা শুনে ঠিকঠাক ভেবে উঠতে পারছে না, তবে যতই কথাগুলো মস্তিষ্কে আওড়াচ্ছে ততই যেন আগুন ছড়িয়ে পড়ছে সারা গায়ে। কখন যে দুজনের দূরত্বে 1 ইঞ্চি থেকে কয়েক হাত হয়ে গেছে তা তারা নিজেরাও বলতে পারবে না। কিন্তু নিশি থেমে নেই, সে নিজের মতো করে খুবই শান্ত স্বাভাবিক স্বরে কথাগুলো বলে যাচ্ছে। বলুন না আমার স্ট্যান্ডার্ডটা ঠিক কতটুকু, তা তো জানতে পারবো। বাকি কথাগুলো শেষ হওয়ার আগে সজোরে নিশির গালে থাপ্পড় বসিয়ে দিল আহিল। সবকিছুর একটা লিমিট থাকে নিশি, আর কতটা নিজেকে নিজে নামাবে? ফ্লোর থেকে উঠে নিশি নিজেকে সামনে নিয়ে দাঁড়ালো। আপনি আমাকে মারলেন কেন? আমি তো বেশি কিছু জানতে চাইনি, আমি তো আমার বেড পারফরমেন্স কেমন। আর বলতে পারলো না নিশি, তার আগেই গলায় চেপে ধরল আহিল, একদম দেয়ালের সাথে মিশিয়ে দাঁড় করালো। আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানিস? আমি তোকে ভালোবেসেছি। তুই তো ভালোবাসার যোগ্য না রে, তুই কারো ভালোবাসার যোগ্য না, কারণ না। নিজেকে প্রস্টিটিউটের জায়গায় এনে দাঁড় করিয়েছিস, আর কতটা নিচে নামাবি আমাকে? আফা লন, ভাইজান কইছিল আপনার গরম পানির ব্যাগ দিতে, চুলায় রাঁধা ছিল তাই দেরি হয়ে গেছে। লন। নিশি ঘুরে রানীর হাত থেকে ব্যাগটা নিতেই, ও কি আফা, আপনি নাহেতে রক্ত ফাটতেছে দি? হো আল্লাহ, আফা কি হয়েছে আপনার? ও ভাইজান। কিছু হয়নি রানী, তুই যা, তোর ভাইজান অফিসে চলে গেছে সেই কখন, তুই যা পেছন ফিরে বললাম। আফার নাকের তেন। যাবার সময় দরজাটা আটকে যাস। রানী চলে গেল। দরজা লাগানোর আওয়াজ পেয়ে নিশ্চিত হয়ে তবে নিশি ফিরলেও ধীর পায়ে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। গলায় আর গালে আহিলের দাগগুলো স্পষ্ট কালচে হয়ে গেছে। তখন রানীর সাথে কথা বলতে গিয়ে কথা যেন আসছিলই না। জোর দিয়ে কথা বলার কারণে গলাটা ব্যথা করছে প্রচন্ড, মাথাটা যেন ফাঁকা হয়ে আছে পুরো। একটু একটু করে ঘুরছে যেন চারপাশ, তার সাথে তলপেট আর কোমরে যেন চিবিয়ে চিবিয়ে ব্যথা উঠছে। আর দাঁড়ালো না নিশিপ, ত্রস্ত পায়ে হেঁটে গিয়ে বিছানায় শুয়ে পড়লো আড়াআড়িভাবে। বা হাতের হট ব্যাগটা পেটের উপর রেখে চোখ বুলালো সন্তর্পণে। বুকের বাঁ দিকটায় ব্যথা হচ্ছে, প্রচন্ড প্রচন্ড ব্যথা হচ্ছে। সময় এগোচ্ছে তার নিজস্ব গতিতে, কিন্তু দুটি মানুষের জীবন যেন সেই দুদিন আগের সকালেই থেমে আছে। হয়তো বা নেই, সময়ের গ্যারা কলে পুতুলের ন্যায় হয়তো সবটা মানিয়ে নিচ্ছে একে অন্যে। আহিল বিগত 2 দিন যাবৎ কোনো প্রকার যোগাযোগই নিশির সাথে করেনি, নিশিও করেনি। এটা অনীহাটা একদিন আর এক মুহূর্তে হয়নি, সে তো সময় সাপেক্ষ ব্যাপার। কেবলমাত্র শেলিকে ফোন দিয়ে বাড়ির সব খবরাখবর নিয়ে যাচ্ছে সে। আর যাই হোক, এই দায়িত্ব তার অন্তত শিমুল বেগম না ফেরা অবধি পালন করে যেতে হবে। সংসার তার হয়েও হলো না, তাতে কি? মায়া তো আছে, আর তাছাড়া দায়িত্ব বলেও তো একটা শব্দ আছে। সেই দায়িত্ববোধ থেকেই না হয় এই সংসারটা নামক 4 বছরের অভিযানটা। বাকি শব্দটা আর মনে করে আওড়াতে ইচ্ছে করছে না তার। বুক চিরে খানিকটা পর পর কেবল দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, আর সাথে চিনচিন করে বুকের আর্তনাদ। খুব ইচ্ছে করে চিৎকার করে গলা ফাটিয়ে কাঁদতে, কিন্তু চোখে যেন খরা নেমেছে গ্রীষ্মের তাপদাহ। এই চোখের মায় ফুরিয়ে এসেছে, প্রেম হারিয়ে গিয়েছে, আর সব হারিয়ে যেটা হয়েছে সেটা হলো মৃত্যুর মতন শীতল ভাবলেহীনতা। শেরির সাথে কথা বলে ফোন রাখতেই ফারাজের কল এলো। একবার রিং হয়ে কেটে গেল, কিন্তু নিশি ধরল না, চুপচাপ ফোনের দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। কিন্তু দ্বিতীয়বার আর এড়িয়ে যেতে পারল না। যথেষ্ট স্বাভাবিক গলায় ফোন রিসিভ করে কথা শুরু করলো নিশি, কিন্তু হ্যালো বলার আর অপেক্ষা করলো না ফারাজ। নিশি, কোথা তুমি? আমি বাবার কাছে এসেছি।
তোমাদের মধ্যে কি হয়েছে বলো তো, মানে বলার মতো হলেই বলো, না বলতে পারলেও সমস্যা নেই, নিজেদের মধ্যে মিটিয়ে নাও। আহিলকে তো তুমি চেনো নিশি, সে কতটা ডেম্পারেট, প্লিজ মিটিয়ে নাও। আমাদের মধ্যে কিছু হয়নি ভাইয়া। হ্যাঁ, কিছু হয় নাই তোমাদের। গতকাল থেকে আহিল আমার বাসায় সকালে এক্সারসাইজ করতে গিয়ে ইচ্ছে করে ড্রামবেল দিয়ে বাম হাত থেতলে ফেলেছে, আঙ্গুল দুটো হাড় ভেঙে গিয়েছে নিশি। সুহানা দেখেছে বিধায়, নয়তো আরও অনেক খারাপ কিছু হতে পারতো নিশি। বাসায় কিছু জানানো হয়নি। আন্টি নাকি চায়না গিয়েছে আরফিনের কাছে, এদিকে সে কিছুক্ষণ আগে বেরিয়ে পড়েছে, তার নাকি অফিসে কি দরকার আছে। নিশি তুমি? সবকিছু শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে নিশি, তারপর আগে যে শান্ত স্বরে বলতে শুরু করলো, ভাইয়া, মিঠির এবার মতো কোনো কিছুই আপনার বন্ধুর সাথে আমার হয়নি, আর চিরকাল আপনার বন্ধুই আমাকে সামলে এসছে। আমাকে তাকে সামলানোর মতো ক্ষমতা হয়তো আল্লাহ আমায় দেয়নি, আমার তেমন যোগ্যতাই নেই। আসলে আমি কোনো দিক থেকেই তার যোগ্য নই, তবে তাকে সামলানোর এবং তার খেয়াল রাখার বহু মানুষ আছে। আর যাই হোক, এত আপনজনের মধ্যে তার কোনো ক্ষতি হবে না, বরং সে ভালোই থাকবে। নিশি কি এমন? ভালো থাকবেন ভাইয়া, আপনার বন্ধুর খেয়াল রাখবেন। যদিও কথা কানা বেমানান, কারণ আমার বলাতে বা না বলাতে আপনার বন্ধুর দেখভালের কোনো কমতি হবে না। ফরাজকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে নিশি ফোনটা কেটে দিল, বিছানায় ফোনটা ছুঁড়ে ফেলে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ভার্সিটিতে যাওয়া হচ্ছে না 2 দিন ধরে, এদিকে লাস্ট সেমিস্টার চলছে, মেজর সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে সেমিস্টার শেষ করবে। গত 2টা দিন সে নিজেকে সামলিয়েছে, নিজেকে বুঝিয়েছে, তবে ফলাফল শূন্য। তাই শক্ত হতে এখন পড়াশোনাটা ধরবে, পড়তে ইচ্ছে না করলে জোর করবে। এক সময় না এক সময় ঠিকই সবকিছু মনের এক কোণে রয়ে যাবে, ধুলো জমা অতীত হবে। এইভাবেই অন্তত বারবার মনে পড়ে ভেতরটাকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা হবে না। বারান্দায় না দাঁড়িয়ে রুমে এসে ঝটপট কাপড় থেকে জামা কাপড় বের করতে শুরু করে দিল। বিছানার উপর হাতের জামা রেখে পুনরায় কাবার্ডের কাছে ফিরতেই ড্রেসিং টেবিলের আয়নায় নিজের উপর চোখ পড়ল। থমকে দাঁড়ালো নিশি, 1 পা 2 পা করে এগিয়ে গেল আয়নার দিকে। গত 2 দিনে আয়নাটা দেখা হয়নি, আর তার দেখার কোনো তাগিদই হয়তো ছিল না। শরীরের ব্যথার চেয়ে মনের ব্যথাটা যে সবকিছু দমিয়ে রাখে। গলার গালের নিচে দাগ এখনো কালো হয়ে আছে অনেকটা, নাকের ভেতরেও ব্যথা হয়েছে ভীষণ, নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে। ইস, নিঃশ্বাসটা যদি একেবারে থেমে যেত তাহলে তো আর এত কষ্ট হতো না। আয়নাতে আরো এক পলক নিজেকে দেখে একটা হিজাব স্কার্ফ বের করে রাখলো কাভার থেকে। আসার সময় সাথে করে বইগুলো নিয়ে এসেছিল, সেভাবেই পড়ে আছে ব্যাগে। ব্যাগ থেকে বইগুলো খুলে একে একে টেবিলে সাজিয়ে রাখতেই বইয়ের ভাঁজ থেকে বেশ কয়েকটা ছবি ছড়িয়ে পড়লো মেঝেতে। হাতের বইগুলো টেবিলে ঠিকঠাক রেখে মেঝেতে পা ভাঁজ করে বসলো নিশি। একে একে ছবিগুলো ফের দেখতে শুরু করে দিল। ছবিতে কি সুন্দর লাগছে দুজনকে, বেশ কয়েকটা অন্তরঙ্গ ছবিও আছে সেখানে। প্রতিটি ছবিতেই এক রূপবতী বিদেশি মেয়ে। নিশিরা তো আইলের সাথে এমন কত শত ভালোবাসার মুহূর্ত রয়েছে, ঠিক এই ছবিগুলোর মতো। এই যে সিঙ্গাপুরে এরা যে হোটেলে উঠেছিল, আর এটা থাইল্যান্ডে, তবে সেখানে সে তার আর বহু প্রেমিকাদের নিয়েও গিয়েছিল। এরপর ও সেই সব মুহূর্তকে কোনোভাবেই ভালোবাসার নাম দেওয়া যায় না। না না, কোনো ভালোবাসা ছিল না, কোনো ভালোবাসা না। ফারাজকে অফিসের দরকারি কাজ আছে বলে বের হলেও অফিসে যায়নি সে। তার প্রিয় সাদকে ফোন করে সবটা বুঝিয়ে দিয়েছে। কেন যেন আর কোনো তাগিদই নেই কোনো কিছুতে, কোনো কিছুই ভালো লাগে না, আর মাথা হ্যাং হয়ে আছে তার। নিশির প্রতিটি কথা এখনো কানে বাজ পড়ার মতন প্রতিধ্বনিত হচ্ছে। ভেতরটা দুমে মুছে শেষ হয়ে যাচ্ছে তার। ভালোবাসার ব্যাপারটাই খারাপ, অনেক দুর্বল করে দেয় ভেতরটাকে। কখনো নিজে থেকে আলাদা হতে দিইনি তাকে, সব সময় আগলে রেখেছি। আমি তো ভুলে গিয়েছিলাম আলাদা সত্তা নামক শব্দটা। নিশিকে সব সময় মনে হতো নিজের শরীরের কেন্দ্রবিন্দু। আজ তাকে এইভাবে আঘাত করলাম, এইভাবে। ও কি করেছে? আমার ভালোবাসাকে সে কিভাবে পারল? কিভাবে? ও তো পিচ্ছি বাচ্চা মানুষ, এত কিছু ভেবে তো বলে না। তার রাগ করাটা স্বাভাবিক, রাগ করার কাজই তো করেছে সে। রাগের কাজই তো সে করেছে। ভালোবাসা সত্ত্বেও তাকে গভীর মিলনের সময়গুলোতে এড়িয়ে গিয়েছে, অবহেলা করেছে, যেখানে তার নিজেকেই সেই সময়গুলোতে নিয়ন্ত্রণ করা দায় হয়ে পড়েছিল। কিন্তু একবারও তার বিপরীতের মানুষের অবস্থা কি হতে পারে মাথায় আনেনি।
কিন্তু আমি তোকে নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগতে চাইনি। সবটাই তোর ভালোর জন্য করেছি, কিন্তু এমন ভালো তো চাইনি আমি। এতটা দূরত্ব। নিজের রুমের ডিভানে মাথা এলিয়ে দিয়ে চুপচাপ বসে আছে আহিল। সবকিছু এলোমেলো হয়ে গেছে, সবকিছু। আর তাকেই বাকিটা শেষ করতে হবে। ডিভানের পাশে রাখা বক্সটা আস্তে থেকে খুলল সে। সেদিন অফিস থেকে ফেরার সময় বেশ বড় সাইজের একটা সফট বেবি ডল এনেছিল আহিল। দুপাশে সোনালি চুল আর বেনুনি করা, আর তার উপর লাল টুপি। দূর থেকে দেখলে যে কেউ বলবে 1 বছরের একটা বাচ্চা মেয়েকে লাল ফ্রক পরিয়ে বসিয়ে রাখা হয়েছে, ঠিক বিদেশি বাচ্চাদের মতো। বিয়ের পর যখন আহিলের দাদি এসেছিল, তখন একদিন নিশি আচমকে আহিলকে জড়িয়ে ধরে বলেছিল। প্রথমে সে বুঝতে না পারলেও বেশি সময় লাগেনি। আহিল তখন অনেকটা ঘাবড়ে গেলেও নিশি মহা আনন্দের এক কথা সে কথা বলেই চলেছে। তার কথায় কিছুক্ষণের জন্য আহিলও চিন্তা ভাবনা ভুলে গিয়েছিল শেষ পর্যন্ত। তো দুজনের মধ্যে ছেলে মেয়ে নিয়ে তর্কাতর্কি, তবে তা অল্প সময়ের জন্য। সেদিন হসপিটাল থেকে ফেরার পর নিশি সেই নিস্তব্ধ রাগ সবকিছু মনে পড়তেই এক চিলতে হাসি ফুটে উঠল আহিলের ঠোঁটের কোণে। পুতুলটা নিজের হাতে নিয়ে এক মনে তাকিয়ে আছে। নাজমুল সাহেব এখন ফিরেনি সিলেট থেকে। বোনকে কোনো মতেই এড়িয়ে আসতে পারছে না। একেবারে 4 দিনের পর যেন তাকে নিয়ে তবে ফিরে সেই জেদ ধরে বসে আছে সে। বাবার সাথে কথা বলার পর নিশিও বলেছে থেকে যেতে, একেবারে যেন কুপিকে নিয়ে তারপরে ফেরে। তবে হাসি ফিরে এসেছে। তার ইম্পর্টেন্ট ক্লাস আছে। এদিকে নিশিও ক্লাস চালিয়ে যাচ্ছে। নিশি বাসের গাড়িটা বাবাকে নিয়ে গেছেন। হাতেও তেমন একটা টাকা পয়সা নেই। বাসের মধ্যে ঠেলাঠেলি করে 2 দিন গেলেও আর যেতে ইচ্ছা করে না। সুযোগ পেলে যেন ভদ্রলোকগুলো হায়না হয়ে যায়। তাই অর্ধেক পথ হেঁটে হেঁটে বাকিটা রিক্সায় করে ক্লাস চালিয়ে নিচ্ছে। কিন্তু বেশি হাঁটার ফলে পা ফুলে ফেপে উঠেছে প্রতিদিন। মাপের জুতো জোড়াও ঠিকঠাক লাগছে না আজকাল। তার সাথে অসহনীয় ব্যথা তো আছেই। তবে কিছুই করার নেই তার। বাবা ফিরে না আসা পর্যন্ত এভাবেই চলতে হবে। আর ফোন করে টাকা চাইতেও কেমন যেন মন সায় দিচ্ছে না তার কাছে। হেই মিস ক্যাম্পাস স্লিপিং বিউটি। উত্তরে মেকি হাসল নিশি। কি ব্যাপার, আজও গাড়ি আসেনি? হাজবেন্ড কি আউট অফ কান্ট্রি নাকি? না, তেমন কিছুই না স্যার। ওকে, তেমন কেমন ব্যাখ্যা না করে আসুন, আমি ড্রপ করে দিচ্ছি। আশা করি বাইকে অসুবিধা হবে না। গতকাল তো সেফলি ড্রাইভ করেছিলাম নাকি? না স্যার, রোজ রোজ ঝামেলা কেন করছেন? আই ক্যান ম্যানেজ। থ্যাংক ইউ সো মাচ। এই মাছ ভাত পরে হিসাব করো, উঠে আসো। তুমিও ভালো করে জানো একা আমি তোমায় ছাড়ছি না। অগত্যা বাধ্য হয়ে উঠে এলো নিশি। বাড়ির সামনে এগুতেই নিশি ইমাদকে ভেতরে ঢুকার আমন্ত্রণ জানালেও ইমাদ আর ভেতরে ঢুকলো না। তবে বাড়িতে ঢুকে হাসিকে দেখে খুব খুশি হয়ে গেল নিশি। আরও পরে তো আসার কথা ছিল তার। ছাদ থেকেই নামছিল হাসি। আপু, তোমার গত পরশু আসার কথা ছিল। বলেই জড়িয়ে ধরল নিশি। হ্যাঁ, দরকারি কাজ ছিল, চলে এলাম। হাসির সাথে সামান্য কথাবার্তা বলে রুমে ঢুকে পড়ল নিশি। বই ব্যাগ সব বিছানার উপর রেখে ওয়াশরুমে ঢুকে পড়ল। এবারে ফ্রেশ হয়ে সামান্য কিছু মুখ দিয়ে ঘুম দিল। একেবারে ফ্রেশ হয়ে সামান্য কিছু মুখে দিয়ে ঘুম দিল। হঠাৎ করে ঘুমটা হালকা হয়ে গেছে তার। ভেতরটা খা খা করছে, গলা শুকিয়ে আসছে। এই পাশ ও পাশ করে ছটফট করে উঠে বসলো নিশি। বিগত 10-12 দিনে এমন তার সাথে অহরহ ঘটেছে। বারবার মনস্পটে তাদের দুজনের মধুর স্মৃতিগুলো ভেসে ওঠে বারবার। ফোনের রিং বাজতেই ধাতস্থ হলো সে। শিমুল বেগম ফোন করেছেন। খুব স্বাভাবিকভাবে কথাবার্তা সারলেন নিশি। এই তো আর কিছুদিন, তারপর তো ফিরেই আসছেন তিনি। তখন না হয় নিজে থেকে বুঝে নিবে, আর বাকিটা না হয় তার ছেলে বুঝিয়ে দিবে। দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছাড়ল সে। চোখে মুখে পানি ছিটিয়ে বসে পড়ল টেবিলে। ব্যাগ থেকে বই বের করতে একটা মোটা খাম চোখে পড়ল তার। বইয়ের ভেতর থেকেই বের হয়েছে। এর আগে সেই ছবিগুলো এভাবেই পেয়েছে নিশি, বইয়ের ভিতরে। কিন্তু কে রাখে, কখন রাখে, কিছুই বুঝে উঠতে পারে না নিশি। আর এই বইটা তো গতকাল এনেছিল ব্যাগ থেকে, আর খোলাও হয়নি। তাহলে কি? আর ভাবল না নিশি। কাপা কাপা হাতে খামটা খুলল সে। জনের ফোন পেয়ে প্রায় কিছুটার সাথে সাথেই ফোনটা রিসিভ করলো আহিল। নিশির কি অবস্থা জন? স্যার, ম্যামকে গাড়ি পাঠানো সত্ত্বেও উনি নেননি। তবে গত 2 দিন ধরে ওনার ডিপার্টমেন্টের স্যার ওনাকে বাড়ি পৌঁছে দিচ্ছেন। আচ্ছা, নেক্সট আপডেট থাকলে আমাকে জানিও। ওকে স্যার।
ফোন রেখে চুপচাপ বসে রইল আহিল। জনের সাথে কথা বলার পূর্বেই সে তার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলেছেন ফিরতে নাকি আরো দিন 3 ততদিন না হয় থাকুক নিশি ওখানে, ওর রাগটাও কিছুটা কমুক। আর রোজ মাঝরাতে তো আহিল যাচ্ছে তার প্রেয়সীকে দেখতে, চুপচাপ পাশে বসে থাকে হাত ধরে। প্রতি রাত ভোর করে তবেই ফেরে বাড়ি। তার এই কাজে যদিও রানী খুবই বিরক্ত হয়, তবুও মুখে কিছু পারে না। সে নিজেও মনে প্রাণে চায় তাদের দুজনের মধ্যে যা ভুল বোঝাবুঝি আছে তা মিটে যায়, কিন্তু বিধিবোধ হয় বাম। গত 2 রাত যেন আহিলের কাছে 2 জনম গিয়ে ঠেকেছে। নতুন ডিল সাইনিং এর পর প্রোডাক্ট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য কনফারেন্স ডেকেছে ক্লায়েন্ট। অগত্যা আহিল বাধ্য হয়েই 4 দিনের জন্য জার্মান এসেছে। তবে এই 2 রাত তার কাছে জনমের পারি মনে হচ্ছে। তাছাড়া রাতে ঘুমও হচ্ছে না ঠিকঠাক, বাজে স্বপ্ন দেখে প্রতি রাতে। ঘুম থেকে ছটফট করে উঠে আহিল কখনো নিশি সে অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখে, আবার কখনো দেখে নিশি কাছে খুব করে কাছে। সেখান থেকে কিভাবে যেন আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায়। আহিল ছুটে যায়। হাওয়ায় মিলিয়ে যাওয়া নিশির হাতখানা অদৃশ্য হওয়ার আগেই খুব শক্ত করে কেমন যেন একটা অনুভূতি। ঘুমের মধ্যে সাদা গায়ে ঘাম হয়। তারপর ছটফট করতে করতে চোখ খুলে নিজেকে বিছনায় খুঁজে পায় আহিল। এই স্বপ্ন সে আগেও দেখেছে, বিগত 4 বছর বহুবার, একেবারে এক এক রকম। আবার কোনোবার রিপিট একই স্বপ্ন দেখে, কিন্তু তখন তো নিশি পাশে থাকতো, তার গা ঘেঁষে ঘুমাতো। আর আহিল অস্থির হয়ে তাকে বুকের মাঝে ঝাপটে ধরতো, অজস্র চুমু খেত সেই ঘুমন্ত মুখের ঠোঁটে, গালে আর কপালে। কিন্তু আজ অস্থিরতাটা ক্রমশ বাড়তে থাকলো। বিছানা ছেড়ে রুমের বেলকনিতে গিয়ে দাঁড়ালো আহিল। এখনো আলো ফুটেনি ঠিকঠাক। রাতে তুষার পড়ার কারণে চারদিকে একদম সাদা হয়ে আছে। আলো আধারিতে এই সাদার মেলা যেন এক অনন্য আভা ছড়াচ্ছে চারদিকে। বারান্দার কাঠের বেরিং ঘেঁষে দাঁড়ালো সে। সনসন করে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসেও কেমন যেন মন খারাপের ভালো লাগা খুঁজে পাচ্ছে আহিল। বারান্দার এক কোণে রাখা গোলাকার দোলনার দিকে এগিয়ে গেল সে। এই বাড়িটার প্রতিটি কোণ আহিল নিজের ডিজাইন করেছে, তার মনের মতন করে সাজিয়েছে। এই শহরে এক আলাদা ভালো লাগা কাজ করে তার। অনেক বছরের মায়া হবে হয়তো, তাই নিশির সাথে এখানকার অনেক গল্প করেছে। নিশিকে নিয়েও আসার কথা ছিল। কাগজপত্র থেকে শুরু করে ফর্মালিটি শেষ, শুধুমাত্র ভিসার জন্য অপেক্ষা। তারপর তার প্রেয়সীকে নিয়ে আসবে নিজের পছন্দের দেশে। আমাকে ভুল বুঝো না নিশি, প্লিজ ভুল বুঝো না। নাজমুল ইসলাম আর তার বোন ঢাকায় ফিরেছেন গতকাল। তুহিন বেগম আসার পর থেকে যেন বাড়িটাকে মাথায় মুখিয়ে রেখেছেন। এমনিতেও তিনি ভাই বলে দ্বিতীয় কিছু ভাবতেই পারে না। আর নিশিত তার খুব আদরের, ছোটবেলা থেকে ফুপির খুব নেউটা সে এখনো তাই আছে। তুহিন বেগমও তেমন ভাইজি বলতেই অজ্ঞান। আর আসার পর থেকে বাড়ি থেকে বানিয়ে আনা এটা সেটা বাটি করে করে খাইয়ে দিয়ে আসছে ভাইজিকে। আম্মা, এটা কি হাতে? খেজুর গুড়ের পায়েস দাও তো খাই। বাড়ি যাওয়ার পর কত করে বললাম, পরে পরে করে তো আমি চলেই আসলাম। এটা নিশির জন্য নিয়েছি তাহিয়া, তোরটা টেবিলের ওপর ঢাকা রেখে এসেছি, যা খেয়ে নে। তখন করলে তো নিশি খেতে পারতো না, তাই ভাবলাম যাবার সময় করে নিয়ে গেলে নিশিটাও খেতে পারবে। যা যা খেয়ে আয়। আর শোন, রানীকে তোর পাশের বাটিটা ডেকে দিস। এই মেয়ে হুটহাট করে কই চলে যায় তার ঠিক নাই। আর কথা বাড়ানো না হাসি, কারণ এটা কোনো নতুন ব্যাপার না। নিশি হবার পর থেকে এমন হয়ে আসছে, সব কিছুতেই ওর অগ্রাধিকার। চুপচাপ চলে গেল সে, কিন্তু নিশি এত আনন্দের মাঝেও নিজেকে সুখী করতে পারছে না। সবকিছুর মধ্যে থেকেও কেমন একটা ছন্ন ছাড়া। তবে প্রাণপণে ভালো থাকার অভিনয়টা চালিয়ে যাচ্ছে সে, কিন্তু নিজের সাথে আর পেরে উঠছে না কোনো মতে। হুট করেই সব মনে পড়ে সব আনন্দকে ধূলিসাৎ করে দেয়, এলোমেলো করে দেয় তার সব কিছু। নিশু মনে হয় নিজেকে। আজকাল চোখের কোণটাও ভিজে উঠে বড্ড বেমানান হয়ে। সে কাঁদতে চায় না আর, নিজের ক্ষতকে সামনে এনে আপনজনদের কষ্ট দিতে চায় না। তার চেয়ে বরং সকলের অগোচরে সে একাই রক্তাক্ত হোক। আজকাল নাজমুল সাহেব খুব মনোযোগ দিয়ে মেয়েকে খেয়াল করেন। নিজেকে বড্ড স্বাভাবিক রাখার বারবার চেষ্টা করতেও এড়াতে পারেনি নিশি। অগোচরে সবটাই খেয়াল করেছেন তিনি, কিন্তু মেয়েকে জিজ্ঞেস করে উঠতে পারছেন না কোনো মতে। হুট করে এখানে চলে আসা, অথচ শিমুল বেগম বাসা নেই। তার উপর আশরাফ সাহেব গতকাল এসে দেখা করে গিয়েছেন। ভদ্রলোক কাল পরশু চায়না যাবে মেয়েকে দেখতে, তারপর একেবারে শিমুল বেগমকে সাথে করে নিয়ে ফিরবেন। এই সময় নিশির এইখানে থাকা না না, আর যাই হোক, ব্যাপারটা শোভা দেখায় না। নেহাত তারা ভালো মানুষ, কিন্তু নিশি তো তার আপনজন নিয়ে এতটা উদাসীন নয়।
মেয়েটার কি চলছে মনে? এমনিতে এত চাপা স্বভাবের, অভিমান দাব নিজের ভিতরে পুষে রাখে সব, অভিমান সব নিজের ভিতরে পুষে রেখে গুমড়ে গুমড়ে মরবে। তবে নিজের সাথে যে কথাটা বলা জরুরি তা তিনি ভালোভাবে উপলব্ধি করতে পারছেন। দিনরাত নিশি পড়াশোনা নিয়ে পড়ে থাকে, ইচ্ছে করেই দেরি করে বাড়ি ফিরতে হবে বলেই বাড়িতে ফেরা যাকে বলে একেবারে। রাতটুকু পার করতেই দম বন্ধ হয়ে আসে আজকাল। বিছানায় শুলেই মনে হয় এই বুঝি অসভ্যটা এসে জোর করে জাপটে ধরবে, নয়তো গা ঘেঁষে থাকবে। অনেক দিন ধরে অসভ্যটার কাঁধে মাথা রেখে বুকের বাপাসটায় চুমু খাওয়া হয় না, পকেটের উপর আঙুল চালিয়ে আঁকিবুকি করা হয় না, বই নিয়ে পিঠের উপর আসন করে বসা হয় না, গায়ের উপর শটান হয়ে শুয়ে বুকের ধুকপুকানিটা শোনা হয় না, বিড়ালের মতন করে কোলের ভেতরে ঢুকে চুপচাপ জড়িয়ে ধরে থাকাটা হয় না, তার চিল্লানোটা অনেক দিন শোনা হয় না, অনেকটা দিন হয়ে এসছে। তোমাকে অভিমান করে দাঁত খিচে অসভ্য ডাকা হয় না, তোমার আদর পাওয়া হয় না, তোমায় জড়িয়ে ধরে ভালোবাসি শব্দটা শোনা হয় না। অনেকটা দিন কি অনেকটা হয়? অনেকটা দিন আহিল, অনেকটা। আচ্ছা, 19টা দিন কি অনেকটা হয়? কেন করলে এমন? খুব কি দরকার ছিল? এভাবে আমাকে ভেঙে চুরে দিতে পারলে তুমি? তোমাকে ভালোবেসে বিশ্বাস করাটা কি আমার ভুল ছিল? তবে তাই হোক। 2টা ক্লাস করার পর লাস্ট ক্লাস না করে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে নিশি। কেন যেন ক্লাসে আর মন বসাতে পারছে না। লাইব্রেরিতে বসার পরও সে একই অবস্থা, তাই কিছুটা হন্য হয়ে বেরিয়ে পড়ে সে। কিছুক্ষণ না হয় আপন মনে হাঁটবে, তারপর পায়ের অবস্থা খুব একটা ভালো না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে 2 দিন ধরে। গতকাল রাতে তো জ্বর উঠে গিয়েছিল। পায়ের ব্যথাটা থেকে সব কিছু ভেবে হাঁটাহাঁটি করার প্ল্যান বাদ দিয়ে রিক্সা করে ঘুরবে বলে ঠিক করলো। রিক্সার এদিকটা পাওয়া যাবে না খুব একটা ভেবেই হাঁটা ধরল নিশি আস্তে ধীরে। নিশু, ব্যাগ থেকে ফোন বের করছিল নিশু। খুব পরিচিত শটটা পেয়েই থমকে দাঁড়ালো সে। হৃদকম্পিত হচ্ছে আর স্বাভাবিক মাত্রার চেয়েও বেশি। ফোনটা ব্যাগে রেখে স্বাভাবিকভাবেই এক পা বাড়ালো সে। ফের সেই চিরচেনা ডাক, নিশু প্লিজ। বলেই সামনে এসে দাঁড়ালো আহিল। এভাবে খুঁড়িয়ে হাঁটছো কেন? পায়ে কি বেশি প্রবলেম হচ্ছে? চলো এক্ষুনি ডাক্তারের কাছে যাবো, আসো। বলেই গাড়ির দিকটায় ফিরল সে। আহিলের স্বাভাবিক কথাবার্তায় খুব একটা অবাক হলো না নিশি, তবে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। এতটা হয়তো সেদিনের পর থেকে আশা করা যায় না, নাকি যায়? নিশিকে নড়তে না দেখে ফের ঘুরে দাঁড়ালো আহিল। নিজেদের মাঝে দূরত্বটা কিছুটা কমিয়ে মুখোমুখি দাঁড়ালো। নিশু, তোমাকে মানে আমার সরি বলা। বেশ ছটফট করছিল আহিল, হাত ছুড়াছুড়ি করে নিজেকে গুছিয়ে নিচ্ছে বারবার। নিশির শীতল দৃষ্টি বারবার সেই গুছানোটাকে অগোছালো করে দিচ্ছে। নিশি একমনে তাকিয়ে আছে আহিলের কর্মকাণ্ডের দিকে। সে খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সবটা। তবে এবার মুখ খুলল সে। আপনি কি কিছু বলতে চাইছেন? নিশির এই আপনি বলাতে খুব অবাক হলো আহিল, তবে এমন কিছু হবে তা অস্বাভাবিক নয়। লোক নিশু, আমার নাম নিশিতা ইসলাম, নিশি। আর নিশু নামটা একান্ত আমার আপনজনদের জন্য। আপনি আমায় নিশিতা নামে ডাকতে পারেন। কি হয়েছে তোমার হঠাৎ করে? শব্দ ঠিকই ছিল। নিশি দুবাহুতে হাত রেখে, হ্যাঁ, সব ঠিক ছিল, কারণ আপনি সব ঠিকঠাক করে এতকাল রেখেছিলেন। আর কত বলেন তো, সবকিছুর একটা শেষ থাকে। আহিলের হাত সরিয়ে দিয়ে, এই মেয়ে কিসের শেষ বলছো তুমি? হ্যাঁ, আর কি বা বলছো? কেন এমন করছো লক্ষ্মীটা? নিশিকে ধরে বলতে গেলেই, এটা পাবলিক প্লেস মিস্টার মোহাম্মদ। এখানে আমি সিন ক্রিয়েট করলে আপনার ক্লাসটা কোথায় নামবে একবার ভেবে দেখুন। ডোন্ট ডেয়ার টু টাচ মি এগেইন। কিছুটা সরে গিয়ে বললাম। অনেক হয়েছে, এবার গাড়িতে উঠবে তুমি। কিছুই বলতে হবে না তোমাকে, আমারও কিছু জানতে হবে না। এক্ষুনি তুমি আমার সাথে বাড়ি ফিরবে। নিশির হাতটা শক্ত করে চেপে ধরে, হাত ছাড়ুন বলছি, আমি বলেছি হাত ছাড়ুন। আপনাকে না বলা সত্ত্বেও আপনি কোন সাহসে আমার হাত ধরেছেন? আহিল বিস্ময়ে তাকিয়ে আছে নিশির দিকে। নিশির রাগ আশা করছিল, তবে এতটা আশা করেনি। আর হাতে কিছুটা ঢিল পড়তেই হাতটা ছাড়িয়ে কিছুটা দূরে সেখান থেকে চলে গেল নিশি। আহিল এখনো অবাক হয়ে নিজের হাতে আর নিশির চলে যাওয়াটা দেখছে। আজ ভোরের ফ্লাইটেই ঢাকা পৌঁছিয়েছে সে। 4 দিনের কাজ নিয়ে জার্মান সফর করলেও কাজকর্মে তা গিয়ে ঠেকেছিল প্রায় সপ্তাহের হিসাবে। ভেতরে ভেতরে অনেকটা অস্থির হয়েছিল নিশিকে দেখার জন্য।
এই 7 দিনে তার দম বন্ধ হয়ে যাচ্ছিল প্রায়। অনেকবার ফোন দিতে গিয়েও দিতে পারেনি। বারবার নিশির সেদিন রক্তাক্ত অসহায় চেহারাটা চোখে ভেসে ওঠে। নিজের কাছেই নিজেকে জঘন্য মনে হয়, কিন্তু নিশি তাকে এভাবে নিশিকে এমন হন্তদন্ত দেখে ইমাদের কথা বাড়াল না, কিন্তু পেছনে আহিলের দৃষ্টিতে প্রখর তীক্ষ্ণতা। বাড়ি পৌঁছে দিল নিশিকে। অন্যদিনকার মতন আজকেও ইমাদকে বাড়ি ডেকেছিল নিশি, কিন্তু তার কি যেন জরুরি একটা কাজ আছে বলে চলে গেল। দীর্ঘশ্বাস ফেলে বাড়ির গেটে ঢুকে গেল। রুমে ফিরে ব্যাগটা রেখেছে কেবল, তখনই তাহিয়া ঢুকলো নিশির ঘরে।